দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড কিভাবে আসলে পুরো কাজটা সম্পন্ন করে? রিয়েল এস্টেট কোম্পানিগুলোদের পূর্ববর্তী অভিজ্ঞতা বলে যে টাকা পয়সা একটু হয়ে গেলেই পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা কনস্ট্রাকশন এরিয়াটা বা ফ্ল্যাট সাইজটা কিভাবে নির্ধারণ করা হয়? দি প্রিমিয়াম হোমস লিমিটেডের বয়স খুব বেশি না, তাহলে এখনো কোনো বিল্ডিং হ্যান্ডওভার হয়েছে কিনা? প্রিমিয়াম হোমস কি রেডি ফ্ল্যাট বিক্রি করে? প্রজেক্ট কি কনস্ট্রাকশনে আসলে এত সময় লাগে? আবার এটা তো একটু চ্যালেঞ্জিং। আমার বাজেটও লিমিটেশন, আবার আস্থারও লিমিটেশন, মানে আসলে বাজেটটাও কম, আবার আস্থা পাচ্ছি না। আমরা এই মানুষগুলোর জন্য কাজ করতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা বেশ কিছুদিন ধরে আমাদেরকে যারা নিয়মিত ফলো করেন তারা দেখতে পাচ্ছেন যে স্টুডিও অ্যাপার্টমেন্ট, এটা সারা আমরা আসলে চিন্তারও বাইরে পেয়েছি আপনাদের কাছ থেকে। এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে যখন আমরা এত সাড়া পেয়েছি, আমাদের মাল্টিপল প্রজেক্ট আসছে বিভিন্ন সাইজের স্টুডিও অ্যাপার্টমেন্ট, এই কনসেপ্টটাকে মাথায় রেখেই। যদি এই কনসেপ্টটা খুব নতুন না, কিন্তু আবার খুব পুরনোও না, তারপরেও যেহেতু আমরা একটু ম্যাসিভ সাড়া পেয়েছি, সেজন্য এটা নিয়ে কৌতূহল প্রশ্নও কিন্তু অনেক। তো আজকে আমরা আবারও দুজন আপনাদের সামনে এসেছি। আমি মোহাম্মদ এজাজুর রহমান, ডেপুটি সিইও দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। আমার সাথে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, সিইও দি প্রিমিয়াম হোমস লিমিটেডের জনাব মাইনুল হাসান দুলান। থ্যাংক ইউ। আমরা গতানুগতিকভাবেই চলে যাচ্ছি দর্শকদের বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাদেরকে ফলো করেন, তাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আজকে জেনে নিব আমরা। প্রথম যে প্রশ্নটি করতে চাই যে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড কিভাবে আসলে পুরো কাজটা সম্পন্ন করে? ল্যান্ড শেয়ার মডেলে আমরা শুনি, কিন্তু এই ল্যান্ড শেয়ার মডেলে স্টুডিও অ্যাপার্টমেন্ট এটা একদম নতুন কনসেপ্ট। পুরো প্রসেসটা যদি একটু বলেন। প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাদেরকে আসলে এইভাবে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকা অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের মাধ্যমে এই মানে আমাদেরকে অলওয়েজ ফিডব্যাক দিচ্ছে এবং পজিটিভলি আমাদেরকে আরও উদ্বুদ্ধ করছে যে কাজ করার জন্য। তো এই মানুষগুলোর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। সো আমরা আসলে ল্যান্ড শেয়ার মডেল তো আসলে এটা সেই পুরনো সিস্টেম, আমরা ওই সিস্টেমের মধ্যেই আছি। কিছু কিছু জায়গাতে আপগ্রেড করার চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা থেকে, যাতে করে ট্রান্সপারেন্সি বা যে জায়গাগুলোতে আসলে গ্যাপগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি একে একে। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি একটা স্ট্রাকচারে আসছে। তো সেই জায়গা থেকে যদি আমি একটু বলি ইন ডিটেলে যে আমরা ল্যান্ড শেয়ার মডেল আমরা কীভাবে কাজ করি। প্রথমে ল্যান্ড শেয়ার মডেলটা কি? আমরা মূলত হচ্ছে যে আগে অনেক সময় দেখতাম একটা সমিতি করছে 10 জন মিলে, যে 10 জন মিলে কি করে একটা জায়গা কিনতো। হ্যাঁ, 10 জনই মালিক থাকতো। তো 10 জন আগে জায়গাটা কিনলে জায়গার জন্য টাকা দিত, মানে সমিতির মাধ্যমে হয়তো বা মানে ইনস্টলমেন্টের মাধ্যমে দিত বা কিস্তির মাধ্যমে দিত, দিয়ে আস্তে আস্তে করে জায়গাটা কিনলো, রেজিস্ট্রি করতো। সেই 10 জন মিলেই আবার হচ্ছে যে একটা ডিজাইন করতো, ডিজাইন করে ওইখানে একটা বাড়ি করার চিন্তা করতো। সে বাড়ির টাকাটাও আস্তে আস্তে করে দিত, হয়তো 1 জন বা 2 জন দায়িত্ব নিত, এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করতো। তো সেই সিস্টেমটাকে কিন্তু আমরা হচ্ছে প্রিমিয়াম হোমস এই 2-3 জনের যে দায়িত্বটা নিত, সেই দায়িত্বের জায়গাটা হয়তো আমরা এই 10 জন মানুষকে একত্রিত করি। কারণ ইন্ডিভিজুয়ালি আসলে আপনি একটা ফ্ল্যাট কিনবেন, সেটার জন্য যে সময় বা যেই রকমের আপনার প্রিপারেশন, কারণ আপনার হয়তো বা একটা ফ্ল্যাট কেনার মতো অ্যাবিলিটিস আছে, বাট আপনি পুরো জায়গাটা কিনে একটা বিল্ডিং বানাবেন, সেই এত টাকা থাকে না। তো সেই মানুষগুলো নিয়ে আসলে আমাদের যাত্রা। তো আমরা আগে মূলত 10 জনকে একত্রিত করি বিভিন্ন মাধ্যমে একটা ডিজাইন। প্রথম আমরা একটা ল্যান্ড কিনি হয়তো রেজিস্ট্রি নেই, অনেক সময় রেজিস্ট্রি নিতে গেলে অসুবিধা হয়। রেজিস্ট্রি নেওয়ার পরে আবার মিউটেশন হতে একটা টাইম ফ্রেম থাকে, মিনিমাম 40 ওয়ার্কিং ডেজ লাগে রেজিস্ট্রি থেকে। আবার এর মধ্যে আবার এটা কস্টিংও ম্যাটার এটার সাথে যুক্ত হয়। তো এই 45 দিনের মধ্যে কিন্তু আমি আবার রেজিস্ট্রি আবার কাউকে দিতে পারবো না। তো অনেক সময় আমরা করি কি, ল্যান্ডটা বায়না রেজিস্ট্রি করি। তো করার মাধ্যমে আমাদের মাধ্যমে আমরা একটা আমরা এর মধ্যে ডিজাইনটা করি, বিল্ডিংয়ের ডিজাইন করার পর হয়তো এখানে 5 কাটা জায়গা, এখানে তো 10 জন বা 15 জন মানুষ সবাইকে একত্রিত করি একটা বুকিং মানির মাধ্যমে। বুকিং যে মানে আপনি কয় তালাতে নেবেন, কয় নম্বর ইউনিটটা নেবেন, সেটা ওই বুকিং দেওয়ার সময় কনফার্ম করতে পারে। করার পর এটা আমরা আবার ডিট করি, যে বুকিং মানি দেয়, বুকিংয়ের জন্য একটা টাকা অ্যামাউন্ট করে, কারণ এটা কনফার্মেশনের জন্য, যাতে করে আমি রেজিস্ট্রির সময় এই মানুষগুলো একদম 100% কনফার্ম থাকে। কারণ এখানে একটা কমিটমেন্টের ব্যাপার থাকে, এটা ফিনান্সিয়ালিও কানেকশন থাকতে হয়। সেই জন্য আমরা আবার কি করি কি, যে একটা চুক্তিপত্র করি 300 টাকার স্ট্যাম্পের মধ্যে, যে আপনি আমাকে টাকা দিচ্ছেন, সেটার জন্য বুকিং মানিটা দিলে আমরা আবার একটা চুক্তিও করি ওই রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত। আমরা এই রেজিস্ট্রিটা হওয়ার সময় বুকিং থেকে শুরু করে রেজিস্ট্রি হওয়া পর্যন্ত আমরা অলমোস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা মূলত রেজিস্ট্রিটা দিয়ে দিই। তো রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর থেকে রেজিস্ট্রি সবার নামে একত্রিত রেজিস্ট্রি হয়ে গেল। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর মিউটেশনটা হয় ওই মানুষগুলোর নামেই, মিউটেশন বা নামজারি হওয়ার পর নামজারির জন্য ওই যে 45 দিন ওয়ার্কিং ডেজ লাগে, অনেক সময় 2 মাস 3 মাসও লেগে যায়।
এটার মধ্যে আসলে মানে গভর্নমেন্টের নিয়মের প্রসেসের অংশ। সো এই ক্ষেত্রে আমরা আসলে অনেক কিছু করতেও পারি না। তো 45 ওয়ার্কিং কিছু কিছু ক্ষেত্রে আবার আগেও পাওয়া যায়। তো সেটা হওয়ার পরে আমরা প্ল্যান পাস নেই। প্ল্যান পাস করার পর প্ল্যান পাস সহকারে যে হাউজিংয়ের আন্ডারে আমরা আছি, সে হাউজিং থেকে আবার একটা পারমিশন নিতে হয়। ওদের ইঞ্জিনিয়ার দ্বারা আবার দেখে যে এগুলো সব কিছু ঠিক আছে কিনা। তো কারণ এখানে আবার বিএনবিসি মানে ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে, সেই কোড অনুযায়ী মেনটেন হচ্ছে কিনা, ডিজাইনটাও অ্যাপ্রুভাল ঠিক মতো হয়েছে কিনা, ওনারা আবার একটা ছাড়পত্র দেন। সো ছাড়পত্র দেওয়ার পর আমরা কনস্ট্রাকশন শুরু করি। তো কনস্ট্রাকশন শুরু করার আগে আমরা হচ্ছে ওই ক্লায়েন্টদেরকে সাথে মিটিং করি। রেজিস্ট্রি হওয়ার পরে আমরা মিউটেশন আসলে আমরা ক্লায়েন্টের সাথে একটা মিটিং করি। মিটিং করে আমরা যে এই ম্যাটেরিয়ালসগুলো কী ম্যাটেরিয়ালস আমরা একটা প্ল্যান করছিলাম, মানে আমরা তো আনুমানিক একটা কস্টিং দিচ্ছি যে এত খরচ হতে পারে। তো এগুলো নিয়ে আমরা একটা মানে ম্যাটেরিয়াল লিস্ট দিই, দেওয়ার মাধ্যমে ওইখান থেকে ওনারা পছন্দ করে বা এই কাজের প্রসিডিউরটা কীভাবে কাজটা হবে সেটা টোটাল জিনিসটা আলোচনা হয় সকলের মধ্যে থেকে। ওই ক্লায়েন্টদের পক্ষ থেকে একটা মানে আমরা প্রতিনিধি নির্বাচন করি, যাতে করে আমরা তো সবার সাথে সবসময় কমিউনিকেশন মেনটেন করা ওটা ডিফিকাল্ট। এখান থেকে 2-3 জন বা এরকম একটা মানে একটা কমিটি থাকে বা একটা প্রতিনিধি থাকে, তাদের সাথে আমরা মানে একত্রিত হয়ে আমরা টোটাল রোড ম্যাপটা সেট করি। তো আমরা রেজিস্ট্রি হওয়া থেকে শুরু করে প্রথম হচ্ছে আমরা বুকিং দেওয়া, মানে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করতেছি, লঞ্চ করা থেকে রেজিস্ট্রি হওয়া পর্যন্ত অলমোস্ট 2 মাসের মতো সময় লাগে। 2 মাস থেকে আবার রেজিস্ট্রি হওয়ার থেকে মিউটেশন হওয়ার পর্যন্ত 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। সেখান থেকে আবার কনস্ট্রাকশন যে প্ল্যান পাস বা ছাড়পত্র পেতে আরও 1 মাস 1.5 মাসের মতো সময় লাগে। তো অলমোস্ট রেজিস্ট্রি হওয়া থেকে অলমোস্ট 3 মাস, 2.5 থেকে 3 মাসের মতো একটা সময়, তারপরে কনস্ট্রাকশনটা শুরু হয়। একটা প্রজেক্ট শুরু হওয়াটার এই জায়গাতে একটু চ্যালেঞ্জ, মানে এটা এক্সাক্ট বলা যায় না যে আমি অত দিনের মধ্যে কাজ শুরু করব, বাট এটা আমরা আনুমানিক একটা ধারণা দিই, অনেক সময় এর আগেও হয়ে যায়। সো এটার একটা টেকনিক্যাল জায়গা, এটা আমাদের জায়গা থেকে অনেক সময় আমরা চাইলে ওই জায়গাটাতে এত ফাস্ট করতে পারি না, কারণ এই জায়গাটাকে আমরা হয়তো বা কনস্ট্রাকশন প্রসেসটাকে আগাইতে পারি। যেমন আমি হয়তো বা 1 বছরের জন্য করছিলাম, সেটা আমি 6 মাসে নিয়ে আসতে পারি, এটা আমাদের এন্টে। কিন্তু কিছু টেকনিক্যাল বা গভর্নমেন্টের কিছু নিয়ম কানুন থাকে, সেটার ওই প্রসেস বা হাউজিংয়ের একটা সিস্টেম থাকে বা নিয়ম থাকে, সেইটা করে দেন হচ্ছে আমরা কনস্ট্রাকশন স্টার্ট হয়। আর কনস্ট্রাকশনের সাথে তো পুরো ক্লায়েন্টে তো আমাদের যারা এখানে শেয়ার হোল্ডাররা আছেন, তারা টোটালি নিজেরা ইনভলভ থাকতেছেন। তো ইনভলভ হওয়া থেকে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত যারা ওনারা মান্থলি যে ইনস্টলমেন্টটা দিচ্ছেন, ইনস্টলমেন্টের মধ্যে কাজ হচ্ছে কিনা, আমি একটা প্রথম ইনস্টলমেন্ট দিলাম, ইনস্টলমেন্টের ওইটুকু কাজ হচ্ছে কিনা, হইলে কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্টটা দিবেন। সো এটা অ্যাসিওর করবে কারা? এটা হচ্ছে ওই যে আমাদের এখানে ক্লায়েন্ট প্রতিনিধি আছে বা শেয়ার হোল্ডার যে প্রতিনিধি আছে, তারা দেখতেছেন। দেখার পর আমরা পরের ইনস্টলমেন্টটা কত নিব, কীভাবে নিব, এটা আবার ওনাদের সাথে ডিসকাশন করি নেওয়া হচ্ছে। সো এই টোটাল প্রসেস, এর মধ্যে আমরা যে টাইম ফ্রেমটা দিচ্ছি, যে আমরা কিছু প্রজেক্ট 36 মাসের মধ্যে, কিছু মাসে 30 মাসের মধ্যে, কিছুটা 42 মাসের মধ্যে, এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে। তো একটা প্রজেক্টের একটা টাইমলাইন নিয়ে আমরা কাজ করি। এই যেহেতু আপনি বিভিন্ন সময় বললেন, তো প্রজেক্ট কি কনস্ট্রাকশনে আসলে এত সময় লাগে নাকি 42 মাস বা 36 মাস এত সময়, বা এই সময়টাই কেন নির্ধারণ করা হয়েছে? প্রথমত এখানে আসলে ব্যাপারটা হয় কি, যে আমরা যদি না একটা বিল্ডিং বানাইতে গেলে, বানানোর সময় মানে স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম 18 থেকে 24 মাসের মধ্যে একটা বিল্ডিং, মানে 10 তলা একটা বিল্ডিং মোটামুটি কমপ্লিট করা যায়। কিন্তু এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি, আমরা ক্লায়েন্টদেরকে কি করতেছে, আমাদের যারা শেয়ার হোল্ডাররা আছেন, তারা আসলে ধরেন একটু মানে ধীরে আস্তে আস্তে ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারবে বলে, বা আমরা এই সাহসটা জোগাচ্ছি বলে ধরেন তারা সাহস করতে পারতেছে যে না আমার এরকম। এখন আমি যদি বলি, ধরেন একটা মানে 1600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কনস্ট্রাকশন করতে 32 লাখ টাকা লাগলো, তো সেক্ষেত্রে আমি যদি এটা 18 মাস করে ফেলি, যে 18 মাসে আমার 32 লাখ টাকা দিতে হবে, তাহলে এটা কিন্তু তাদের জন্য অলমোস্ট 1,80,000 টাকার মতো ইনস্টলমেন্ট চলে আসে, যেটা তার জন্য আসলে একটু অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যায়। সো আমি যদি এটা করি যে আমি না 30 মাসের জায়গায় 36 মাস করলাম, তখন ওনাদের জন্য কিন্তু মান্থলি যে টার্গেটটা, হয়তো বা উনি যে চাকরি করে বা ব্যবসা করে বা যেটাই করে, ওনার জন্য যেন এইটা একটা রিজনেবল বা তার নিয়ন্ত্রণেতে থাকা যায়, বা এরকম একটা ব্যাপারের জন্য আসলে আমরা এই টাইম ফ্রেমটা বলি যে এত থেকে এত। কিন্তু যখন একটা প্রজেক্টের সবাই যে না সলভেন্ট, যে না আমার আসলে ভাই টাকা আছে, তোমরা বিল্ডিংটা কাজ কর আগাও, তখন আমরা আবার ওই আলোচনার মাধ্যমে, যে কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে যে আমরা ক্লায়েন্টদের সাথে আলোচনা করি, তখন ওনাদের সাথে আবার এটা নিয়ে আমরা হয়তো বা 30 মাস 36 মাস সময় নিচ্ছিলাম, 3 বছরের সময় নিচ্ছি, কিন্তু ওনারা বললো যে না ওকে আপনারা কাজটা একটু ফাস্ট করেন, আমরা ফিনান্সিয়ালি আপনার জন্য অসুবিধা না, হয়তো 2-1 জন অসুবিধা থাকলেও সেটাও আমরা ক্যারি করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা কনস্ট্রাকশনে 2 বছরের মধ্যে করেন, কারণ কনস্ট্রাকশন পিরিয়ডটা যত কম হয় তুলনামূলকভাবে কিছু ওভারহেড কস্টটা কমে যায়। সো সেই ক্ষেত্রে আমরা 2 বছরও টার্গেট নিয়েও কাজ করতে পারি। তখন সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট বা শেয়ার হোল্ডাররা যারা আছেন, তাদের ফিনান্সিয়াল
স্ট্যান্ডের উপর ডিপেন্ড করে আসলে কত দ্রুত আমরা কাজটা করতে পারি। কিন্তু আমরা ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য ট্রাই করি, এই জন্য একটু অনেক সময় নিচ্ছি যাতে করে ওনারা সাহস করতে পারে। এখানে একটা বড় রিজন হচ্ছে আসলে সাহস করা। আমি যদি বলি মাসে ইনস্টলমেন্ট দিতে 2 লাখ টাকা করে, এটা অনেকের জন্য মানে এটা আসলে বার্ডেন হয়ে যায়। কিন্তু আমি যখন আবার এটাকে একটু টাইম ফ্রেম বাড়িয়ে নিয়ে যখন এটা করতেছি তখন জিনিসটা ইজি হয়। কিন্তু আবার অনেক সময় হয়তো বা শুরু হওয়ার পর বিল্ডিং অলমোস্ট আপনার শেষের দিকে আপনি দেখতেছেন এক কাজ হচ্ছে, তখন আবার ওনারা ঠিকই ওনারাই টাকা দিবে, কিন্তু ওই স্পেসটা দিতে হচ্ছে যাতে করে ওনারা সাহসটা করতে পারে। জি, তো এটার একটা সুবিধাও আছে যে আপনি আলোচনা সাপেক্ষে অনেক সময় সিদ্ধান্ত নিচ্ছেন। আবার এটা তো একটু চ্যালেঞ্জিংও, যে যেহেতু নানা মানুষ নানা মত, সেখানে সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আর্থিক অবস্থা একই থাকে না। তো এই যে চ্যালেঞ্জটা যে অনেক মানুষ, জি, সেটাকে কিভাবে ম্যানেজ করা হয়? প্রথমত হচ্ছে আসলে এটা অনেক ট্রু যে যখন আমরা অনেকগুলো মতামত থাকি, আমরা এক একটা ব্যক্তির এক এক রকমের মতামত থাকে। কারণ আমরা একই মায়ের পেটের যদি আমরা 4টা ভাইও হই, সেক্ষেত্রে কিন্তু এই 4 ভাইয়ের 4 মত থাকে। আর সেখানে এতগুলো মানুষ এত বিভিন্ন জায়গা থেকে আসছে, এই জিনিসটা আসলে একটু চ্যালেঞ্জিং। বাট আমরা যেটা ট্রাই করি যে আমরা কি কমিটমেন্টে মানুষজনকে এখানে আনতেছি। যেন আমি কমিটমেন্ট দিচ্ছি এখানে 36 মাসে বিল্ডিং হ্যান্ড ওভার করবো, এটার মধ্যে এই ম্যাটেরিয়ালস আনুমানিকভাবে আমরা এটা সেট করতে পারি, এই ম্যাটেরিয়াল দিব। আমি স্ট্যান্ডার্ডটা ধরছি হয়তো বা যে পার স্কোয়ার ফিটে খরচ করতেছি 2100 টাকা বা 2200 টাকা। আগে আমরা 2000 টাকাও ধরতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে কিছু কিছু জায়গাতে আসলে যদি আমরা কনস্ট্রাকশনে 100-200 টাকা যদি একটু বেশি খরচ করি, এন্ডিং প্রোডাক্টে অলমোস্ট 1 থেকে 1500 টাকা ভ্যালু অ্যাড হয়। কারণ আপনি যখন এটা রিসেল করতে যাবেন তখন ম্যাটেরিয়ালসের উপর কিন্তু নির্ভর করে এটার আউটলুক, এটার ডিজাইন, এটার মানে ওই বিল্ডিংটার আসলে স্ট্যান্ডার্ডটা কেমন। সো আমরা এই জন্য উদ্বুদ্ধ করি যে না, কিছু জায়গাতে যদি 100-150 টাকা 200 টাকা যদি ভ্যারিও হয়, আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টদেরকে এটা বুঝিয়ে বলা যে যাতে করে ওনারা যে এন্ডিং প্রোডাক্টে 1,500-2,000 টাকা ভ্যালুয়েট করতে পারে। তো সেই জায়গাতে ধরেন আমি হয়তো ওনারা করলো না ভাই আমার ভ্যালুয়েটের দরকার না, আপনার যা বলছেন তা, সেটাও আমরা দিতে পারি, কোনো অসুবিধা না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমি বলছি হয়তো বা একটা স্ট্যান্ডার্ড এরকম, এখন ওনারা মনে করলো যে না ভাই আমার এটার থেকে আরো বেটার দরকার, আবার এটার থেকে না আমার কম দরকার, ভাই আমার একটু বাজেটটা কম। কিন্তু আমরা যেটা বলে দিচ্ছি অলরেডি, এটাকে আমরা মানে মাঝামাঝি ধরে রেখে বাকিটার সাথে আমরা কিছু জায়গাতে তো মতামতটা নেই, কিছু জায়গাতে আবার ওনাদের কাছে এক্সপ্লেন করতে হয় যে আসলে এই মতামতটা নিতে নেওয়া যায় না। আর ওনাদের সাথে যে আমরা যে টাইম ফ্রেমের কথা যদি বলি, যেমন আমি 36 মাসের কথা বলছি, কিন্তু অনেকে বলতেছে যে ম্যাক্সিমাম বলতেছে 30 মাস বা 30 মাসে কমপ্লিট করতে হবে। তখন আমরা করি কি, 2-1 জন যদি দ্বিমত থাকে, এই 2-1 জনের পক্ষটা আবার আমরা নিই, কারণ ওনাদের হয়তো ফিনান্সিয়ালি যদি একটু মনে হয় প্রবলেম, তারপর আমরা ওনাকে বলি ওকে আমরা এটা ব্যাকআপ দিব আপনাকে এই অল্প সময়ের জন্য, যেটা অলরেডি প্রিমিয়াম হোমস এই কাজটা করতেছে। সো সেই ক্ষেত্রে 2-1 জনেরও ইস্যু হলে অসুবিধা না। যদি ম্যাক্সিমাম যদি মনে করে যে না আসলে আমার এত দ্রুত দেওয়ার টাকা পয়সা দেওয়ার অবস্থা না, তখন আমরা আসলে আমরা যে স্ট্যান্ডার্ডটা ধরে রাখছি 36 মান্থ বা যেরকম এটার মধ্যেই থাকে। আর এই ক্ষেত্রে আসলে কিছু কিছু জায়গাতে যখন আমরা একটু কম্প্রোমাইজিং এর জন্য সবাইকে আসলে বুঝে, আসলে সবাই একটা জায়গাতে মতামত, সবাই চিন্তা করে তার স্বপ্ন ফুলফিল করার জন্য এখানে আসছে। তো সেই জায়গাটাতে আসলে আমরা মূল প্রায়োরিটি রেখে সবাইকে বোঝানোর চেষ্টা করি। আসলে এটা খুবই, আপনি বললেন যে এটা খুবই চ্যালেঞ্জিং। যেমন স্টুডিও একটা অ্যাপার্টমেন্টের মধ্যে হয়তো বা 100 জন মানুষ থাকেন, একটা মানে 100 জনের মধ্যে 100টা মতামত। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কিছু কিছু জায়গায় মতামত গ্রহণ করতে চেষ্টা করি, মানে আমরা হয়তো বা জনপ্রিয় মতামত কোনটা বা সবচেয়ে বেশি ভোটাভুটির জায়গা থেকে যে কোনটাতে আসলে সবাই চায়, সবারটাকে প্রায়োরিটি। হয়তো অনেক ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে ছোট অনেকজনের হয়তো বা নেওয়া সম্ভবও হয় না, আমাদের ওই সীমাবদ্ধতাও কাজ করে, কিন্তু আমরা ওইটাকে ম্যানেজ করি, ব্যাপারটাকে আসলে আগানোর চেষ্টা করি। কারণ আমরা জানি একটা বড় কিছু করতে গেলে কিছু জায়গাতে কম্প্রোমাইজ করতে হয় কিছু কিছু মানুষের, তো সেটা অনেকেই করে, আমাদের এই সহযোগিতাটা আমরা পাই। তো এক্ষেত্রে কি দুই পক্ষেরই কোনো দায়বদ্ধতা থাকে? যেমন তারা যদি নিয়মিত মাসিক কিস্তি দিতে দেরি করে, সেখানে দায়বদ্ধতা আছে কিনা, বা আমরাও প্রিমিয়াম হোমস যদি আবার 36 মাস পার করে 37 মাস লাগিয়ে দেয়, কোনো এরকম দায়বদ্ধতার কোনো চুক্তি থাকে কিনা? এখানে আপনি স্যার ভালো করে জানেন যে এখানে আমরা যেটা করতেছি, যখন আমরা একটা মানে চুক্তি করতেছি, 2 রকমের ব্যাপার। একটা জিনিস হচ্ছে যে আমি যে বিল্ডিংটা বানাচ্ছি, এই বিল্ডিংটা মূলত আসলে ক্লায়েন্টের টাকা দিয়ে বিল্ডিংটা হচ্ছে। আমি মোটা দাগে যদি বলি, আমরা এটা আসলে ব্রেকডাউন দিয়ে দিচ্ছি, এই জায়গাতে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা। সো আমরা কিন্তু ক্লায়েন্টের টাকা দিয়ে, মানে কি আমরা ইনস্টলমেন্ট নিয়েই কিন্তু বিল্ডিং বানাচ্ছি। আমরা একটা সার্ভিস চার্জ নিচ্ছি, আমরা এখানে মূলত সার্ভিস, আমরা এখানে মূলত আমাদের প্রোডাক্ট কি সার্ভিস, নট আমরা ফ্ল্যাট বিক্রি করতেছি বা আমরা আমরা ফ্ল্যাটটার ওইগুলোর প্রত্যেকটা জিনিসগুলো ওনাদের টাকা দিয়ে আমি আমার কাছে আনি, ওনার নামে জায়গা রেজিস্ট্রি করে দিচ্ছি। আবার ওনারা ফ্ল্যাট বিল্ডিং বানাচ্ছে, ওনাদের থেকে টাকা নিয়ে বিল্ডিং কেনাকাটা করে বিল্ডিং দেওয়ার জন্য ওইখানে টাকা দিচ্ছি। তো আমাদের জিনিসটা হচ্ছে সার্ভিস প্রোভাইড করা।
তো এই জায়গাটা হচ্ছে অনেকগুলো কমিটমেন্ট, যে বললেন না যে আমরা এতটুকু সবাইকে একত্রিত করে 36 মান্থ বলতেছি, 36 মান্থের মধ্যে যদি বিলিং না হয় তাহলে কি হয়? অবশ্যই এখানে একটা কন্ট্রাক্ট থাকা দরকার, এখানে আমাদেরও একটা জায়গাতে কমিটমেন্টের জায়গাতে ফিক্সড থাকা দরকার। তো সেই জায়গার জন্য আমরা একটা কমিটমেন্ট করি যে ক্লায়েন্টের কাছে, যে আপনি 36 মান্থের মধ্যে যদি আমি যদি ফ্ল্যাটটা আপনাকে বুঝিয়ে না দিতে পারি, তাহলে আপনাকে আমার 37 মান্থের সময় আপনাকে আমাকে পে করতে হবে। কিভাবে পে করতে হবে? ওই সময় রেন্টাল ভ্যালু যত আসবে ততটুকু দিতে হবে। এটা আমরা চুক্তি একটা বড় ইয়াতে রেজিস্টার্ড চুক্তি করি একটা, সে রেজিস্টার মধ্যে আমি কমিটেড থাকলাম ক্লায়েন্টের সাথে। এখন ক্লায়েন্ট যদি টাকা না দেয় তাহলে আমি বিলিং বানাবো কীভাবে? সেখানেও ক্লায়েন্টের পক্ষ থেকে আবার একটা চুক্তি থাকে। কীরকম? এটা অনেকটা মনে করেন শর্ত সাপেক্ষে পাওয়ারের মতো, যেটা হচ্ছে আপনি এই প্রথম মাসে যে আপনাকে নির্ধারিত তারিখ, হয়তো এই মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা, আপনি দিচ্ছেন না। অনেকে আসলে ইন্টেনশনালি করে কাজটা, হয়তো প্রায়োরিটি কম দেয়। মানে যারা আছে, অনেকে আছে যারা আছে ভাই আমি নিশ্চিত তারা তো প্রিপারেশন নিয়ে আসতেছে, কিন্তু কিছু লোক থাকে যারা আসলে সিরিয়াস একটু কম থাকে, হয়তো ইন্টেনশনালি চিন্তা করে যে না আমার তো এখানে নিচে আমার 10 জন তো টাকা দিলে আমার তার একজনের তার আটকাবে না, এরকম ইন্টেনশন নিয়ে অনেকে আসে। তো এই জায়গাটার জন্য যেন কমিটেড থাকে, যাতে করে প্রত্যেকটা জিনিস, যেমন আমি আপনার সাথে 36 মাসে দিব, কখন? যখন আপনি আমাকে টাকা দিবেন তখনই তো আমি 36 মাসে আপনাকে ফ্ল্যাটটা বুঝে দিতে পারবো। তার মানে হচ্ছে কি, আপনি এই যে একটা মাসে ডিলে করলেন, 10 তারিখে দেওয়ার কথা ছিল, দিচ্ছেন না, তাহলে আপনাকে ওই মাসের আমরা 5 to 10% টাকা জরিমানা, ওই মান্থলি যে ইনস্টলমেন্ট আসবে 5 to 10% জরিমানা, কিছু জায়গাতে 5%, কিছু জায়গায় 10% আমরা করি। সেকেন্ড মাসে না দিলে যেটা 15% জরিমানা। থার্ড মাস না দিলে আপনাকে এখান থেকে কুইট করতে হবে। কুইট মানে হচ্ছে এক্সিট নিতে হবে আপনাকে এখান থেকে। কেন? এটা আমরা অনেক জায়গাতে টাইট না, অত চেষ্টা করি আমরাও আমাদের পক্ষ থেকে সাপোর্ট দিতে এরকম, কিন্তু এটা 2-1 হলে সাপোর্ট দেওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম যদি এমন হয়ে যায় তখন কিন্তু এই ধরনের ল্যান্ড শেয়ার মডেলটার আসলে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ বা সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা, যে একজন টাকা দিল 10 জন দিল না, তখন কিন্তু এই প্রজেক্টগুলো কিন্তু থেমে যায়। এবং আমরা এটা নিয়ে খুব বেশি মানে সচেতন, বা আমরা মানুষজনকে এই জায়গাটাতে বোঝানোর চেষ্টা করি। দেখেন আপনারা যদি এই জিনিসটা, কন্ট্রাক্টটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হয়ে যাবে, আপনার জন্য বিপদ আলটিমেটলি। তো তখন ওই এক্সিট নেওয়ার সিস্টেম হচ্ছে কি, আপনি যদি এখানে এক্সিট নেন তখন আপনাকে ওই জায়গায় হয়তো বা 15 লাখ 20 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে, তো 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার পর আপনি হয়তো বা অবশ্যই তখন তো আর এটা ভ্যালু বাড়তেছে, তাই না? তখন ভিজিবিলি যখন চেঞ্জ হচ্ছে তখন আপনার এই প্রজেক্টের দাম বেড়ে যায়, তখন হচ্ছে মার্কেটে যত দাম হয় ততটা আপনি বিক্রি করে আপনি আপনার মতো করে যেতে পারবেন গিয়ে। এখানে অফিসিয়ালি যে খরচগুলো হয়, রেজিস্ট্রি ট্রান্সফার, পেপার ট্রান্সফার, এইটা আপনাকে পে করতে হবে, বাকিটা আপনি নিয়ে এখান থেকে ট্রান্সফার। আর আমাদের থ্রুতে বিক্রি করতে চাইলে যে আমাদের অ্যাপসের থ্রুতে বিক্রি করতে পারবে, সেটা আমাদেরকে আবার একটা আমাদের সার্ভিস চার্জ প্রোভাইড করে এখান থেকে এক্সিট নিতে হবে। তো এটা হচ্ছে একটা প্রসেস, কিন্তু আমরা আসলে ওই পর্যায়ে পর্যন্ত চাই না, আমাদের এন্ড থেকে চেষ্টা করি যতটুকু সাপোর্ট দেওয়ার জন্য। বাট এই আমরা একটা চ্যালেঞ্জ রাখছি, আপনি যখন জানবেন আপনার এই মাসের ক্রেডিট কার্ডের পেমেন্টটা না দিলে আপনাকে এখানে জরিমানা করতে হবে, তখন কিন্তু আপনি লাস্ট ডেতে হইলো আপনি টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি। সো আমরা এই জিনিসটাতে আবার একটু রাখার চেষ্টা করছি, প্রায়োরিটিটা আনার জন্য। এক্স্যাক্টলি, জি জি। সো আমরা আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, যে কনস্ট্রাকশন এরিয়াটা বা ফ্ল্যাট সাইজটা কিভাবে নির্ধারণ করা হয়? ফ্ল্যাট সাইজটা আমরা অনেক সময় নির্ধারণ করি যে অ্যাকচুয়াল কত আছে, না আসলে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, মানে অ্যাকচুয়াল বলতে বোঝাচ্ছে যে ভিতরে দরজার ভিতর থেকে কতটুকু। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা তো আসলে আপনার টাকা আপনার বিল্ডিংটি আপনার বানিয়ে দিচ্ছি, তো আমরা মূলত হচ্ছে হিসেব করি অলওয়েজ কনস্ট্রাকশন এরিয়া কতটুকু। এই বিল্ডিংটা বানাইতে গেলে আপনার এই ভিতরের দরজা থেকে ভিতরের পার্টটুকুতে, ওইটুকুতে থাকার জন্য হইলে আপনার কতটুকু থেকে কনস্ট্রাকশন কস্ট, যেমন আমি গ্রাউন্ড ফ্লোর বানাচ্ছি বা বেসমেন্ট বানাচ্ছি বা ছাদের উপরে আমি একটা আলাদা কমিউনিটি হল বানাচ্ছি বা যেটাই করতেছি, এখানে যতটুকু আমার যেগুলো আছে ভিতরে ইনসাইড এরিয়া, সেটা ওই ফ্ল্যাটের ওনাররা দিচ্ছে, কিন্তু যেগুলো কমন এরিয়া প্রপোর্শন অনুযায়ী ওনারা ওই ফ্ল্যাটের এরিয়াটা ওইভাবে দিতে হয়। মানে ধরেন আমার হচ্ছে বেসমেন্ট হয়েছে, বেসমেন্টের ওই জায়গা থেকে খরচটুকু কতটুকু, আমি কনস্ট্রাকশন এরিয়াটাকে অলওয়েজ আমরা স্কোয়ার ফিট হিসেব করি। হ্যাঁ, এইটাকে অনেক কোম্পানি যারা স্কোয়ার ফিটে সেল করে বা ডেভেলপার কোম্পানিগুলো হয়তো ওইটাকেই বলে যে ফ্ল্যাট সাইজ এত, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এটা থেকে বেশিও বলে, যেমন কনস্ট্রাকশন এরিয়া থেকে অনেক সময় দেখা যায় ফ্ল্যাট সাইজটা মানে বেশি ধরা হয়, কিন্তু আমরা হচ্ছে কনস্ট্রাকশন যতটুকু আছে অতটুকুই আমরা হিসাব করি। জি জি। সো কমন যে বিষয়গুলো, যেমন আমি যদি চিন্তা করি ড্রাইভিং উঠতে যে র্যাম্প, তারপরে পেরিফেরি যে ওয়াল, এই খরচগুলা তাহলে ওই একই সাথে ইনক্লুড করা হচ্ছে। আপনি আপনার জায়গাটাতে যদি বিল্ডিংটা বানাইতেন, আপনি কি অবশ্যই আপনার যে সিকিউরিটির জন্য যে এই রকমের আপনি একটা টেবিল বানাইতেছেন, এটাও তো একটা অংশ। আপনি একটা মানে করেন গেট বানাচ্ছেন, এটাও তো এটার খরচের অংশ।
প্রত্যেকটা খরচের অংশই আপনি এখানে প্রোভাইড করতেছেন। মানে এখানে আপনি নিজে যেটা বানাইছেন, আমরা হচ্ছে কি আমরা এখানে আপনার থেকে যা খরচ হচ্ছে সেটা সার্ভিস চার্জটা নিচ্ছি, আমরা তো আমাদের পার্টটুকু এটা, কিন্তু আপনার অ্যাকচুয়াল যে খরচটা হচ্ছে সেটা করা। আর আপনাকে অবশ্যই যে অ্যাকচুয়াল যে খরচটা, এটা অনেক সময় অনেক ট্রান্সপারেন্সির গ্যাপ থাকে, আর এইটা অ্যাসিওর করার জন্য ওই যে মানে আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে বা শেয়ার হোল্ডার পক্ষ থেকে যে একটা মানে আমরা তাদের প্রতিনিধি নিচ্ছি, তারা আসলে এটাই দেখবে, বা আমরা যে অ্যাপসে হিসাব নিকাশের কথা বলতেছি এটা তার রাইটস, সে আসলে এটা হচ্ছে কিনা। তো অনেক সময় হয় কি যে হয়তো বা বলছে এতটুকু কিন্তু খরচ বেশি দেখাচ্ছে। সো এইটা আবার আমি মনে করি আমাদের যারা ওনারা তো পুরো এই জার্নির সাথে থাকে একটা ক্লায়েন্ট, আপনি এমন না যে আপনি এখানে টাকা দিয়ে দিচ্ছেন, আমি আপনাকে ফ্ল্যাটটা দিয়ে দিচ্ছি এমনিতেই দিয়ে দিচ্ছি, ব্লাইন্ডলি আপনাকে দেখতে হবে না, আপনি তো প্রত্যেকটা প্রসেসের সাথে আপনি ইনভলভ, আপনি ক্রস চেক করার সুযোগ আছে যে আপনি এখানে এটা হচ্ছে কিনা, এটা এরকম হয় কিনা। তো এটা মানে যারা সচেতন তারা অবশ্যই এটা দেখে নেয়, আর আমরাও অলওয়েজ এটাকে উদ্বুদ্ধ করেছি যাতে করে ওনারা এটা ক্রস চেক করে জিনিসটা যে ঠিকঠাক আছে কিনা সেটা জাস্টিফাই করে নেওয়ার জন্য। জি, সো আরও একটা মানে অনেকের জানার ইচ্ছা থাকে যে দি প্রিমিয়াম হোমস লিমিটেডের বয়স খুব বেশি না, তাহলে এখনও কোনো বিল্ডিং হ্যান্ডওভার হয়েছে কিনা, বা এই হ্যান্ডওভার কনস্ট্রাকশন এখনও যদি কমপ্লিট না হয় তাহলে কনফিডেন্সটা আসলে কোথায় আমাদের, কিভাবে আমরা সেই স্বপ্নগুলো দেখছি এতগুলো প্রজেক্ট নিয়ে? ওয়েল, আমি রিয়েল এস্টেটের সাথে যুক্ত 2019 সাল থেকে আরেকটা কোম্পানির সাথে আমি ইনভলভ ছিলাম, বাট আমি ওখানে কি রোল প্লে করি নাই। হ্যাঁ, আমি টার্মগুলোর সাথে ইনভলভ ছিলাম। আমাদের আরেকটা প্রজেক্ট কোম্পানি ছিল ডিমার্স ভ্যালি বা ডি ভ্যালি, আমরা অলরেডি এটাতে আমরা অ্যাক্টিভিটি করতেছি, বাট এটাতে আমরা হয়তো হাইলাইট কম করতেছি। সো ওইটার আমার বিল্ডিং মানে হোস্টেল সিস্টেম ছিল, তো ওইগুলো কাজ করতে গিয়ে আমার রিয়েল এস্টেট নিয়ে আমার খুব একটা জানার আগ্রহ, কাজ করার আগ্রহ ছিল। পরবর্তীতে যখন আমরা রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোমস, আপনি বললেন খুবই আসলে আমাদের মানে বয়স হিসেবে আমরা খুবই ছোট, কিন্তু যদি কাজের পরিধি বলে সেটা পরে বলবো, এটা আসলে প্রমাণ মানে এটা সময় বলবে বিষয়গুলো। আমরা 2023 সালের অক্টোবরের 5 তারিখে আমাদের কোম্পানি ফর্ম হয়, যেখান থেকে আমরা মানে ডিসেম্বর থেকে আমাদের প্রজেক্ট স্টার্ট হয়, মানে সেল স্টার্ট হয়। তো সেখান থেকে আমাদের যে প্রজেক্টগুলো আছে আমরা হ্যান্ড ওভার স্টার্ট হবে আল্লাহ আসলে 2027 সালের শুরুর দিক থেকে। তখন পর্যন্ত আসলে আমাদের এই জার্নিটাকে মানে ওই যে বলে না যে আপনার বিল্ডিং কয়টা হ্যান্ড ওভার এসছে, কয়টা আপনারা হ্যান্ড ওভার করছেন, তার চেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে যে টেকনিক্যাল পার্টগুলো যে লোকগুলো আছেন, আসলে আমি তো বিল্ডিং হ্যান্ড ওভার বা আমি তো আসলে টেকনিক্যাল মানুষ না। এখানে আমরা ধরেন আমাদের ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেক্ট বলেন, প্রত্যেকটা যে আমাদের এখন ইঞ্জিনিয়ারিং টিমে অলমোস্ট 35 থেকে 40 জন টিম মেম্বারই আছেন। তো এই মানুষগুলা কেন? বিকজ আমার এই জায়গাতে বাংলাদেশে কিন্তু ল্যান্ডশেয়ার মডেলে যে মানুষগুলা কাজ করে, এত ইঞ্জিনিয়ার এত টেকনিক্যাল লোক রাখেই না। যে হয়তো বা সেল করতেছে সেই যে হচ্ছে যে কন্ট্রাক্টরদের সাথে ডিল করে, তার হয়তো বাড়িতে কোনো একটা জায়গাতে ডিজাইন করলো, করে এনে কোনো রকমভাবে মিস্ত্রিদেরকে দিয়ে দিচ্ছে, সেভাবে কাজ করতেছে। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাতে টেকনিক্যাল লোক রাখছি, যেখানে আমরা মোটামুটি প্রত্যেকটা জিনিসকে যেন মনিটরিং ঠিকমতো হয়, কনস্ট্রাকশনের যে জায়গাটা, ইভেন আমাদের এটা কনসার্নের আমারই বড় জায়গা যে যাতে করে মানে প্রত্যেকটা জিনিস যেন মানুষ ফিল করে যে না আসলে যেন আমার এক্সপিরিয়েন্স কম থাকলেও আমার যে ইঞ্জিনিয়ার তার এই ইন্ডাস্ট্রিতে 20 বছরের এক্সপিরিয়েন্স, আমার যে হচ্ছে এখানের পিডিএসে তার এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে 25 বছরের। তো আলটিমেটলি ওই মানুষগুলো হচ্ছে যে আপনার ওই অর্গানগুলো ঠিক আছে কিনা, সেটা থাকলে আমাদের যেই বলেন না যে আমরা আসলে আলটিমেটলি কনফিডেন্স পাচ্ছি কোন জায়গাতে, ওই জায়গাতে। আর আমরা অনেকে মনে করে যে আসলে এরা আসলে এতগুলো প্রজেক্ট নিচ্ছে কেন, কিভাবে করতেছে। আপনি এটা ভালো করে জানেন, যাতে করে যখন আপনি একটা অল্প কয়েকটা প্রজেক্ট করবেন বা মানে সীমিত প্রজেক্ট করবেন, তখন কিন্তু আপনি একজন মানে কোয়ালিটি লোক আনলে বা একটা মানে এক্সপিরিয়েন্স লোক আনতে গেলে কিন্তু আপনার কিন্তু তাকে পে করতে হয়। যখন আপনি যখন একটা প্রজেক্ট বা দুইটা প্রজেক্টের জন্য বা অল্প কিছু সংখ্যক প্রজেক্টের জন্য যদি আপনি এত লেয়ারের ভালো ভালো লোক আনতে চান, তখন কিন্তু আপনার ওভারহেড কস্ট অনেক বেড়ে যাবে, যেটাতে আপনি আলটিমেটলি ওই কনস্ট্রাকশনে বলেন আপনার ইয়েতে বলেন এটার ইম্প্যাক্ট ফেলে। সো আমরা যাতে করে যখন প্রজেক্ট সংখ্যা আমরা আমাদের আলহামদুলিল্লাহ যত বেশি হচ্ছে, আমরা কিন্তু কোয়ালিটি লোক বলা আমাদের কম মানে সব প্রত্যেকটা যে জায়গা ধাপে ধাপে যে জিনিসগুলো রাখা দরকার একটা স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন করার জন্য বা একদম ক্লায়েন্টদেরকে যে কমিটমেন্টগুলো দিচ্ছি সেটাকে আনার জন্য। সো এইটা আমাদের জন্য অনেকটা ইজি হচ্ছে, যাতে করে আমরা মানে মানুষজনের যে একটা আস্থার যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে যেন আমরা 100% ফুলফিল করতে পারি। পরের প্রশ্নে যাচ্ছি, প্রিমিয়াম হোমস কি রেডি ফ্ল্যাট বিক্রি করে? প্রিমিয়াম হোমস রেডি ফ্ল্যাট বিক্রি করে না, কারণ একটা রিজন হচ্ছে যে আমরা মূলত ল্যান্ডশেয়ার মডেলই করতেছি, যেটা বললাম। তো এখানে রেডি ফ্ল্যাট যদি আমরা বলি যে আশুলিয়া মডেলটা মানে বর্তমানে রেডি কোনো ফ্ল্যাট কিনতে গেলে আপনার 5,000 5,500 টাকা পার স্কোয়ার ফিটে কিনতে হয় বর্তমানে, কিন্তু ভ্যালুটা এমন।
কিন্তু আমরা যদি ওইটা করতে যাই তাহলে তো আসলে আমরা যে ক্লায়েন্টদেরকে যে অ্যাডভান্টেজটা দিতে মানে বলছি যে আমরা 3,000-3,100-3,200 টাকার মধ্যে যে ফ্ল্যাটটা দিচ্ছি মানে রেগুলার প্রজেক্টের জন্য, কন্ডোমিনিয়াম আমরা 4,200 টাকা করে দিচ্ছি বা আরও বেশি দিচ্ছি, কিন্তু এই যে একটা অ্যাডভান্টেজ যে আপনি একটা ফ্ল্যাট কিনে বা একটা ওখানে মানে হওয়ার পর রেডি হওয়ার পরে যে একটা অ্যাডভান্টেজটা পাবেন সেটা কিন্তু আপনি ওই আপনার রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে পাবেন না, ওইটা তখন মার্কেট ভ্যালু দিয়ে কিনতে হয়। কিন্তু এই জন্য আমরা ডে 1 থেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি ল্যান্ড শেয়ার মডেলে, যাতে করে আপনি আস্তে আস্তে করে আপনার টাকা যখন আপনি আস্তে আস্তে করে টাকাটা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম হচ্ছে। কিন্তু রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি এককালীন টাকা দিতে হবে। প্রথমত একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে এককালীন টাকা দিয়ে কিনতে হয়, বা মানে রেডি ফ্ল্যাট তো আলটিমেটলি তাই, তখন আপনি হয়তো বা দখলে যাচ্ছেন বা করতে যাচ্ছেন। তো এইটা আমাদের মডেলের সাথে কিছুটা কনফ্লিক্ট করে, এই জন্য আমরা ওই ল্যান্ড শেয়ার মডেলই আপাতত আছি আর কি। ধন্যবাদ। আমরা শেষ প্রশ্ন করব, একটু কঠিন প্রশ্ন, যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো বেশিরভাগ সময় আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা বলে যে টাকা পয়সা একটু হয়ে গেলেই পালিয়ে যায়। তো আমরা আসলে এই পালিয়ে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা কি? না, আসলে এই জিনিসটার অনেকেই হয়তো অপেক্ষা করতেছেন কোন দিন শুনে যে এই কোম্পানি গেল। তো আসলে আমাদের অভিজ্ঞতাগুলো বা আমরা যে মানে সারাউন্ডিং আমাদের পূর্ববর্তী যে অভিজ্ঞতা মানে আমাদের ক্লায়েন্টদের কাছে যখন গল্প শুনি বা যখন আমরা ওনাদের সাথে, আমি তো অনেক মানুষের সাথে আসলে কথা বলছি নিজে সরাসরি, আমি এজ এ সেলসম্যানে কাজ করছি অনেকদিন আমাদের এই কোম্পানিতে। সো এই অভিজ্ঞতা খুবই খারাপ মানে একদম মানুষজন তারপরে যে বিশ্বাস করে যে জিনিসগুলো ডিসিশন নিচ্ছে, এটাই আমার কাছে মনে হয় যে আমি হলে আসলে আমি কি করতে পারতাম কিনা, এটা আমি নিজেই কনফিউজড হয়ে যাই। সেই জায়গা থেকে আসলে ব্যাপারটা এই প্রশ্ন আমি মনে করি প্রাসঙ্গিক। মানুষজন আসলে এই ধরনের জিনিসগুলারে জাস্টিফাই করা দরকার। তো আমি আমাদের যদি মডেল বলি, দেখেন আমরা যখন একটা জায়গা আপনি বুকিং মানি দিচ্ছেন, আমি এখানে একটা প্রসেস, আমি মনে করি না আমাকে বিশ্বাস করা দরকার, আমি কোনো ব্যক্তিকে আসলে বিশ্বাস করা উচিত না। আপনি ওই প্রসেসগুলো ঠিক আছে কিনা, ওই প্রসেসগুলো যে আসলে ওয়ার্কেবল কিনা, লিগালি বলেন বলেন, ওইটা যদি ঠিক থাকে তারপরে আসলে আপনি আস্থা রাখতে পারেন বা বিশ্বাস করতে পারেন, আমি মনে করি সেটাই। এখন দেখেন আমাদের যখন একটা জমি আমরা নিচ্ছি তখন আপনাকে সাথে সাথে 1-2 মাসের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। এখন রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ওই জায়গাতে কিন্তু আপনার একটা ইট যদি এখানে রাখা হয় সেটা কিন্তু আপনার টাকা দিয়ে রাখা হচ্ছে এবং আপনি আপনার জায়গাতেই করা হচ্ছে। এবং আপনি প্রত্যেকটা জিনিস, আপনি সাপোজ আপনি একটা ইনস্টলমেন্ট দিচ্ছেন, দেওয়ার পরে সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার আগে আপনি প্রথম ইনস্টলমেন্টের কাজ হয়েছে কিনা সেটা জাস্টিফাই করার পরেই কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্ট দিচ্ছেন। আর আপনি এখানে মনে করেন যে আমাদের শেয়ার হোল্ডারদের প্রতিনিধি থাকতেছে, এখানে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা জায়গাতে আপনি ক্রস চেক করা, ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য প্রত্যেকটা ধাপে আমরা জিনিস রাখছি। আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা যে অ্যাপসের ব্যাপারটা আনলাম, এটার জন্য আমার অনেক ফাইট করতে হয়েছে, কারণ এটা আসলে বাংলাদেশে এরকমভাবে কেউ ডেভেলপারও বানায় না। সো আমাদের গত 7-8 মাস লাগছে শুধু অ্যাপসের ব্যাপারটাতে ডিটেলে কাজ করতে। এটার জন্য ফিনান্সিয়ালি আমরা অনেক টাকা খরচ করছি, কারণ একটা রিজন হচ্ছে কি, যাতে করে আপনি এখানে যে খরচগুলো করা এটা তো মূলত একদম ট্রান্সপারেন্সির জন্যই। এখন আমাদের এন্ড থেকে কেন আমরা যদি আমাদের জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি স্বচ্ছতার জায়গাতে একদম 100% আনা, যাতে করে প্রত্যেকটা মানুষ যেন কোথাও যেন ডাউট ফিল না করে, ডাউটটা ফিল যে আনার আগ পর্যন্ত যতটুকু করা দরকার ততটুকু করা। আর এখানে আমরাও দেখেন, আমরা ভুলের ঊর্ধ্বে না, বা আমরাও মানে হয়তো আমাদেরও ভুল থাকতে পারে, কিন্তু আমরা চাই যেন এই প্ল্যাটফর্মটাকে যাতে করে মানুষের আস্থার জায়গাটাই রাখে, আর আমাদের ভুলগুলো যদি হইলেও যেন তারা যেন এটা শেয়ার করে এবং আমাদেরকে সতর্ক করার চেষ্টা করে। এটা আমি সবার কাছে আন্তরিকভাবে এইটুকু মানে কামনা করি, যাতে করে আসলে আমরা যেন একটা ওই এক্সাম্পলটা না হয়ে যায়, যাতে করে এর আগে যে অভিজ্ঞতা মানুষজনের হয়েছে সেই জায়গাটা যেন আমাদের নামটা না থাকে, এটার জন্য আমরা কাজ করতেছি। সো ধন্যবাদ। আমাদের প্রশ্নর ঝুড়ি আজকে শেষ। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্রশ্ন করতে থামবেন না। আমরা মাঝে মাঝে এরকম পর্ব নিয়ে আপনাদের সামনে আসব সকল প্রশ্নের উত্তর নিয়ে। আপনার যদি শেষ কোনো কথা থাকে। আমাদের এখানে আমরা ল্যান্ড শেয়ার প্রজেক্ট বলি, আমরা যেমন এখন আমরা গুলশানে আলহামদুলিল্লাহ আমরা অফিস নিয়ে আসছি। এখানে আমাদের আস্তে আস্তে করে আমাদের প্রজেক্টের সংখ্যা বাড়তেছে, আমরা বিভিন্ন এরিয়াতেও কাজ করার চেষ্টা করছি, কারণ মানে অনেক ক্ষেত্রে হয় কি যে ভাই আপনারা এদিকে একটু করেন না, আমাদের জন্য ভালো হয়। অনেক সময় হয়তো বা আমাদের ইচ্ছা আছে যে সব জায়গায় দেবো। এখানে আমরা 2 ধরনের ব্যাপার হয়। একটা হচ্ছে সামর্থ্যের মধ্যে, ধরুন আমার লিমিটেশন আছে বাজেট, আমার বাজেটও সে লিমিটেশন, আবার আস্থারও লিমিটেশন, মানে আসলে বাজেটটাও কম আবার আস্থা পাচ্ছি না, আমরা এই মানুষগুলোর জন্য কাজ করতে চাই। আর একটা জিনিস হচ্ছে যে যাদের বাজেট আছে বাট আস্থার জায়গা গ্যাপ আছে, তার মানে ওনারা চাচ্ছে একটু ভালো লোকেশনে, হয়তো বা একটু দাম বেশি হোক বাট একটু আস্থা ফিল করি যেন আমি। সো এই মানুষগুলোর জন্য কাজ করতে চাই। তো আমরা আসলে শুধু বাজেটের জন্য না, বাট যারা যেন আস্থা ফিল করা বা কমিটমেন্টের সাথে যে কাজ করা,
সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ হয়তো খুব ইমিডিয়েট সময়ের মধ্যে আমরা কিছু অ্যানাউন্সমেন্টও আসবে, যাতে করে আমরাও আরও অন্যান্য জায়গাতে আমাদের প্রিমিয়াম হোমসটা যেন ছড়িয়ে যেতে পারে, এবং উইথ কমিটমেন্ট। যেন আসলে অনেক সময় হয় যে অনেক গ্রো করতে যেয়ে কিন্তু অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে। তো সেই জায়গাতেও আমরা সতর্ক আছি, যাতে করে আমাদের এন্ড থেকে যাতে করে কখনো ভুল ডিসিশন বা আমরা যেটা বললাম না যে আমরা যেন একটা নেগেটিভ এক্সাম্পল না হয়ে যাই। তো এই জন্য সবার কাছে দোয়া কামনা করব, যেন আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের আসলে যে জায়গাগুলো মনে হয় যেন এইটা করলে ভালো, আমি কিন্তু অনেকের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি, বা আমাকে একটা প্রশ্ন করছে, প্রশ্নটার উত্তর বা এটার সাথে আমি উত্তর খোঁজার চেষ্টা করি যে আসলে এই জিনিসটা কীভাবে করা সম্ভব। সো এই জায়গাগুলোতে আপনারা হেল্প করবেন আমাদেরকে, যাতে করে আমরা যেন আমাদের যে ফরম্যাটটা বা যেই জায়গাগুলোতে ডেভেলপ করা দরকার, সেই জায়গাতে ইনশাল্লাহ আমরা 1 by 1 আমরা ডেভেলপ করব। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। একটা লম্বা এপিসোড, বাট আমার মনে হয় এই এপিসোডগুলো আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেয়, তাই আমরা বারবার আপনাদের সামনে এরকম এপিসোড নিয়ে আসবো। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।